ওরা দরজাটা খুলে রেখে গিয়েছিল। আমি সেই সুযোগে ওই বন্ধ ঘরটা থেকে পালিয়ে এসেছি। এবার যেমন করে হোক এই নাটক বন্ধ হবে, নইলে আমাকে বাঁচতে দেবে না। কিন্তু সুন্দরীদের পাড়ায় সদর দরজা দিয়ে গেলে যদি কারো নজরে পড়ে যায়, না না আমি বরং পিছনের দরজা দিয়ে কেন বন্ধ? সব সময় সদর দরজা খোলা, ইচ্ছে করলে তুই ওই দরজা দিয়ে। তুই যদি আমার কথা মেনে নিয়ে তোর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিস, তাহলে তোর চোরার ভোগ আমি সুখ আনন্দে ভরিয়ে দেবো। আর তুই যদি সম্পত্তির মোহে আমাকে অগ্রাহ্য করিস, তাহলে তোকে আমি তোর ময়নার মতো মৃত্যুর মতো খেলে দেবো। ভাবলো দাদা যে মৃত্যুর ভয় হৃদয়ে আমার নামে সম্পত্তি তোমার নামে লিখে দে, পথের ভিখারি হয়ে দিন কাটাবো। পথের ভিখারি কি বলছিস? অনেক বেশি সুখে রাখবো। তুই আমার ভাই, আর তুই কষ্ট পেলে আমি যে বড় কষ্ট পাই রে ভাই। আমি তোমার ভাই, তাই আমি কষ্ট পেলে তুমি ভীষণ কষ্ট পাবে। কিন্তু দাদা আমার মনে তো ছিল তোমার বোন, তোমার সেই বোনকে তুমি কোলার টিপে খুন করেছ। তখন তো তোমার এতটুকু কষ্ট হয়নি। হবে কি করে? তখন তো আমি নেশায় আচ্ছন্ন ছিলাম। আর নেশার ঘরে কখন কাকে বলেছি আমি কিছুই জানি না ভাই। মিথ্যা কথা। মহিলা বেঁচে থাকলে সে যে একটা পৈতৃক সম্পত্তি একটা ভাগ হয়ে যেত, তাই তুমি তাকে সুস্থ মস্তিকে গোলা টিপে খুন করেছ। আমাকেও তুমি খুন করছে। যদি না বাবা আমার নামে আলাদা বই হয়ে যেতে, এরপর আমি সত্যি সত্যি খুন করব। আর ওই তোর ওই উইলের নামের জায়গাটায় আমি আগে নাম বসাবো। কারণ ওই উইলে পত্র লেখা আছে আকস্মিক ভাবে আমার মৃত্যু হয়ে আমার নামে সরকার থেকে বাতিল করতে, তাই পুরো মাঝে আমাকে খুন করতে পারবে না। তুই ওই আর আমি তো ওই অন্ধবিশ্বাস তোর বলছে তোর যে কোনো প্রকারে আমি সম্পত্তি ছিনিয়ে নেব। রমজান, এতক্ষণ কোথায় ছিলি রাস্কেল? রাস্কেলটা বাইরে এসে পাগলামি করছে আর তোরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আমার জীবনে দরজা খুলে দিয়েছে। এবার তোমাকে দরজা খুলে দেবে, আর সেই দরজা দিয়ে তোমার একেবারে আমার ওইটা একটা শরীর করে তারপর তুই যত খুশি পাগলামি কর, কেউ কিচ্ছু বলবে না। তাই নয় কর্ক, আমি তোকে কথা দিচ্ছি সম্পত্তি আমাকে মধ্যে তবে দ্বিগুণ সম্পত্তি আমি ফিরিয়ে দেবো। কি মজা, কি মজা! আমি তখন লোক হয়ে যাবো। এই কথাটা এতদিন আমি বুঝতে পারিনি বলেই তো আজ তো আমার এত দুর্গতি। আর আমি বলবো দাদা দাদা তোমার ওই একটা দলিলের বই করে আমি একটা প্রশ্ন লোক হয়ে যাই। আজকে তো কি মনে হচ্ছে জানিস শঙ্কর, এক পেটের মায়ের ভাই না হলেও তুই যে আমার বেশি কত দে ভাই দে দে, তুই একটাই দলিলটাই সই করে দেবে। একটা মাত্র সই, আবার অনেক সুখ অনেক আনন্দ আর এনে দেবে
আমার মস্ত পরলোক হওয়ার সুযোগ। এই আমি এত বড় স্পর্ধা তুই আমার কলিটা ছিঁড়ে ফেললি। কল্পনাও করতে পারবে না। সারাদিন আমি ওকে আজ বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ওকে নরক যন্ত্রণায় ভোগ করাবো। যতবার ওর জ্ঞান ফিরবে ততবার আমি ওর শরীরে পুশ করবো এই বিষাক্ত ইঞ্জেকশন। তুমি আমাকে মুক্তি দাও। হাসি তোমার বিভস্ত যন্ত্রণা আমি করতে পারবো না। তোমাকে তোমরা আমাকে মৃত্যুর পথে ভারী সুন্দর আর মুখটা যেন সালা আস্ত একটা মৌচা। আর ওই মৌচাকটা যদি আমি একবার সামনে পেতাম, কিন্তু কিভাবে বকুলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দেবো। জলের গ্লাস হাতে বকুল আমার দিকে এগিয়ে আসবে। আরো কাছে, তারপর যখন আমার নাগালের মধ্যে চলে আসবে, তারপর তাকে আমি এমনি করে তুমি জল চাইছিলে? জল চাইছিলাম, আমার ভীষণ চেষ্টা করেছি। তুমি কি সেই চেষ্টা মেটাতে পারবে? এই জলটা তুমি খেয়ে নাও, তাহলে তোমার সব চেষ্টা মিটে যাবে। হাতের কাছে এমন তরল অমৃত থাকবে, শুধু কি এই গ্লাসের জলে চেষ্টা মেটে সুন্দরী? আমি জানি তোমার হাতটা এত বড় নরম, নিশ্চয়ই এর থেকে বুকটা আরো বেশি নরম। আমি জানি তোমার মতন স্বামী পরিত্যক্তা নারীর বুকে জমে আছে অসীম ক্ষুধার জ্বালা। আর সেই ক্ষুধার জ্বালা মেটাতে আমি তোমাকে ও তুমি এসেছো বৌদি? আরে তুমি না এলে এতক্ষণ এই নষ্টা মেয়েটা হয়তো আমাকে আমি বেশ কয়েকদিন লক্ষ্য করছি, কারণে অকারণে বকুল আমার ঘরে আসি, এলোমেলো কথা বলে। নেহাত আমি ভালো মানুষ, তাই সবকিছু বুঝে না বোঝার ভান করে থাকি। আজ আমায় জল দিতে এলো, ওটা 10 চিল ইঙ্গিত করলো, আর আমি রাজি না হতে আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে
বলি ছোট লোকের মেয়ে? ছোট লোকের মেয়ে হলেও তার চরিত্রের মূল্য কিন্তু তোমার চেয়ে কোনো অংশে কম নয় মৌঠান। তাই বলছি, দয়া করে এত সহজে খোলা বাজারে আমার চরিত্রটাকে তুমি বিক্রি করতে চেও না মৌঠান, বিক্রি করতে চেও না। চাকরানির এত বড় অহংকার! আজই ওকে এই বাড়ি থেকে তাড়াবো। ওরা দোষ কথাটুকু বলো, সব দোষটা কার জানো? আপনাদের অপদার্থতা, আপনাদের কর্মরতা। কে? দাদা, তুমি ভালো আছো দাদা? হ্যাঁ রাঙাদা, উনি আমার মাসতুতো দাদা। ওকে রাঙাদা বললেও আমি ওকে আমার মায়ের পেটের ভাই বলেই জানি। বুঝলাম, বুঝলে? কিন্তু প্রথম আলাপে উনি আমাকে অজ্ঞাত অপদার্থ বলে অস্থির ইঙ্গিত করলো কেন? ওটাই আমার স্বভাব। যতই অপ্রিয় কথা হোক না কেন, কারোর মুখে সত্যি ছাড়া আমি বলতে পারি না। কি হলো ঠাকুরপো? রাঙাদার কথাগুলো বুঝতে পারছো না, না ইচ্ছে করে বুঝতে চাইছো না? না, পারছি না। পারছো না? রাঙাদার একটা কথা আমি বুঝতে পারছি না। বোকা, আপনি ভীষণ বোকা। আমি শুনেছিলাম আপনি কলকাতা থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ল পাস করেছেন। হ্যাঁ, করেছিলাম। আর আপনি যদি দেখতে চান আমি তাহলে সার্টিফিকেট চাই, দেখাতে পারি। না না না, কোনো দরকার নেই। আমি দেখতে চাই আপনার এলেন, আপনার কর্মদক্ষতা। তার মানে? আরে মানেটা আমি পরে বলবো। কলকাতার অফিসে একবার চলে আসুন। মাই সিস্টার বিউটি, বলো দাদা। তোর এই আদরের মেজো ঠাকুর বলতে আমাদের কলকাতার অফিসে সেখানে আমি হিসাব নিকাশ শিখিয়ে নেবো। চলি, গুড বাই। গুড বাই, চলি, গুড বাই। তুমি এত রাঙামাটি করে ডাকাডাকি করছো কেন? তার চেয়ে বলুন এই নির্জন নিরালায় তুমি আমাকে তাড়াতাড়ি দেখো। কি দেখবো?
তোমরা বৌদিকে যা খুশি তাই বলে অপমান করবে, তার চাল চলন কথাবার্তা নিয়ে বিদ্রুপ করবে, এটা কিন্তু ভারী অন্যায়। তোমার মেয়ে তো ছিল অনেক বড় হয়ে গেছে, জ্ঞান অর্জন করে ফেলেছে, তাই তো হতবাক মায়ের অন্যায়ের প্রতিবাদ। কি বললেন? আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো বৌমা। কোন বাড়ির গৃহবধূ এমন সিনেমার নায়িকার মতো সাজ করে ঘুরে বেড়ায়? কোন বাড়ি কুললক্ষ্মী মাথার ঘোমটা খুলে নাভির নিচে মুচি দিয়ে কাপড় পরে নির্লজ্জ বেহায়ার মতো স্বামী শ্বশুর শাশুড়ি দেওয়ালের সামনে নেচে বেড়ায়? ও এতক্ষণ তাহলে আপনি আমার শরীরটাকে চয়েস করছেন? শ্বশুরের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা লজ্জা তো ওনার হওয়া উচিত। সে নির্লজ্জের মতো পুত্রবধূ নবীর নিচে শাড়ির হাত দেখতে থাকে, তার মতো চরিত্রহীন কেউ হতে পারে না মা, কেউ হতে পারে না। আমার আধুনিকা বৌমার মুখরত প্রতিবাদে সন্তুষ্ট হয়ে আমি তাকে উপহার দিচ্ছি আমার এক বুক তীব্র ঘৃণা। আপনার এই উপহার আমার মনে থাকবে সিদ্ধার্থ গাঙ্গুলি। তুমি কি করলে বৌমা? শ্বশুরের নাম তুমি মুখে আনলে, এত অধঃপতন তোমার। অধঃপতনের আর কতটুকু দেখেছেন মা? আমার খুশির পথে বাধা হয়ে দাঁড়ালে আমি এই সংসারীকে তো আগুন ধরিয়ে দেবো, আর আমি ধবুকে নিয়ে শহরে চলে যাব। তুমি পারবে না, বড় লোকের অহংকারী নেই। আমার সত্য সাধনার সম্পদ কথা ভরসা লক্ষ্যই ধ্রুবকে কখনোই তুমি মিথ্যার মেঘ দিয়ে ঢেকে রাখতে এইসব ভরিতা নাকি কোনো লাভ নেই। বৌদিকে তোমরা যা অপমান করেছো, বর্দাকে বলে এর একটা বিহিত করতে হবে, আর বর্দা যদি এর কোনো উপযুক্ত বিহিত না করে, এই মেজ ছেলে হিসাবে যা করবার আমি করব। যন্ত্রণা ওকে তুমি দেখো না মমতা। এখন আমি কি করি তাকে ডাকি? আরে তুই কোথায় আছিস? শীঘ্রই একটা জল নিয়ে আয়। আমার মতো চলানার মতো এ বাড়িতে আমি জলে নিচ্ছি বাবা। মায়ের মমতা দিয়ে কেন তুমি আমার সমস্ত মুক্তি দিলে মা? আমি যে আপনার কি বাবা? আপনি কি? আমি আপনাদের চরণে আছেন পিতা। শুনছো শুনছো মমতা? একটা কাজের মেয়ে হলে বকুলের ভিতরে কত অথচ আমাদের বৌমা। বাবা তাতে কি হয়েছে বাবা? আমি তো আছি। আমার বৌমা হতে পারবে না বাবা। সেবারত সাজাতে পারবে না সংসার গৃহস্থের মঙ্গল
মনে কামনা তুমি তোমার চরিত্রে করতে পারবে আর লক্ষ্মীর পয়সা বাবা জানো বাবু আমি আমি মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু চোর থেকে ওই আধুনিকা বৌমা আমার সব ভেঙে চুরমার বাবা ভেঙে চুরমার বাবা মা বাবা ভীষণ ভেঙে পড়েছে আপনি বাবার কাছে যান মা আমি এক্ষুনি বাবার জন্য দুধ গরম করে নিয়ে আসছি সামান্য কাজের বিয়ে হয়ে কেন তুমি এত কষ্ট করবে বকু কাজের বিয়ে বলে আপনাদের সেবা করার অধিকারটুকু কি আমি পাবো না মা নিশ্চয়ই দেবো বকু নিশ্চয়ই দেবো তুমি ছাড়া ওই অভিমানী মানুষটার মনের অভাব পূরণ করবে কে মা ভুল তো আমিই করেছি মৃত্যু শয্যায় শুয়ে থাকা ওই মানুষটার শেষ ইচ্ছে পূরণ করতে ভালো করে না দেখে শুনে শহর থেকে আমি বউ ভেবেছিলাম আর সেই বউকে ভাগিনী হয়ে আমার এই সুন্দর সংসারটাকে এইভাবে চিবিয়ে চিবিয়ে খাবে আমি স্বপ্নেও ভাবিনি আমি স্বপ্নেও ভাবিনি। মা স্বপ্নীয়তির খেলা মা নইলে কি স্বামীর ঘরে এমনি করে আমাকে শাখার সিঁদুর পরে চাকরানি সেজে থাকতে হয় কেমন আছো বাবা কেমন আছো তুমি আমি খুব ভালো আছি যে মুখখানার মাঝে সবসময় হাসি সেই মুখখানার মাঝে কবে কি তোরা কে বলেছে বাবা আমার শ্বশুর শাশুড়ি দেও সবাই আমরা মেনে নিয়েছি আমি আর কাঁদবো না তুই আমার কি আছে তুই যে সুখে আছিস এটাই আমার সুখ তুই যে শান্তিতে আছিস এটাই আমার পরবর্তী বাবা তুমি চুপ করো বাবা তুমি বৃদ্ধাই অভিমান করছো আসলে আমার শ্বশুর অসুস্থ তো তাই আমি তোমাকে সময় মতো চিঠি লিখতে পারিনি কি বললি বল তোর শ্বশুর অসুস্থ একথা তুই আমাকে আগে বলিসনি চল তো দেখি তোর শ্বশুর কেমন আছে না না বাবা না আস্থা তুমি বলো অন্যদিন এসো এত দূর এসে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা না করে চলে যাবো আর একথা ধ্রুব জানতে পারলে কত বড় দুঃখ হবে না 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 বাবা না আমি ওকে সব বুঝিয়ে বলবো তুমি এখন যাও বাবা আমি বরং কিন্তু নতুন মেয়ে জামাইকে নিয়ে যাওয়ার ব্যাপারে তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কিছু পরামর্শ করার আছে আমার সম্ভব হলে কালই তোকে আমি নিয়ে যাব কি করবে বা তুই আমার চিৎকার করে উঠলি কেন মানে বাবা আমি বলছি না এখন কোনো মতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় বাবা বাবা তুমি যাও বাবা আমি তোমাকে চিঠি দিয়ে জানালে তখন না হয় তুমি এসো আচ্ছা তোর কি হয়েছে বলতো মা আমার দিকে তাকিয়ে তুই সত্যি করে বলতো মা তুই কি সুখে আছিস হ্যাঁ বাবা আমি আমি খুব সুখে আছি বাবা এই যে যতর সঙ্গে খুব যে মনে সুখ দুঃখের গল্প শুরু করে দিয়েছো রনি রান্নাটা কখন করবে শুনি আমি এখনই যাচ্ছি কাজে ফাঁকি দিয়ে যাত্রার সঙ্গে আড্ডা দেওয়া আমি কিন্তু পছন্দ করি না যাত্রার সঙ্গে কেন বলছো মা আমি তোর মামা ও তাই তাই আমি চাকরের মতো সেজে গুজে এসেছো আমি তুমি চাকর বললে মা চাকরানির বাবাকে চাকর
থাকবো? তুমি চলে যাও বাবা, এখান থেকে তুমি চলে যাও, আর কখনো কোনোদিন তুমি এখানে এসো না বাবা। আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। আবার সবকিছু যেমন কেমন এলোমেলো মনে হচ্ছে, তাই তো সত্য মিথ্যা যাচাই করার জন্য আবার সবকিছু যেন কেমন লুপ্ত হয়ে আসছে। তাই তো আমার খুব জানতে ইচ্ছা করছে তুমি কে? আমি এবারে বড় বউ। বড় বউ? তাহলে আমার বকুল বিনে পয়সার চাকরানি। স্বামী পরিত্যক্ত বলে আমার স্বামী ধ্রুব দয়া করে তোমার মেয়েকে এ বাড়িতে চাকরানি হিসেবে আশ্রয় দিয়েছে। এই বয়সে মেয়েকে চাকরানি না সাজিয়ে একটু অন্য সাজে সাজালে তো পারতে। ও রূপ আছে, যৌবন আছে, সেটা বুঝে রাস্তায় ঘুরে দাঁড়ালে না অনেক টাকা রোজগার করবে। এই যে ছোট লোকের মেয়ে, ওইসব ন্যাকামো পরে করলেও চলবে। 5 মিনিটের মধ্যে যদি আমার কানের জল গরম হয়, তাহলে ধুবুকে বলে আজই এই বাড়ির থেকে তোমাকে লাথি মেরে তার তোমরা আমার এত বড় সর্বনাশ করো না বউঠা। এই তুই সুখে আছিস, আমার সামনে এতগুলো মিথ্যা কথা বলতে তোর জীবটা নষ্ট হয়ে গেল। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, এছাড়া যে আমার অন্য কোনো উপায় ছিল না বাবা। বাবা তুমি চলে যাও, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বাবা, আর কখনো তুমি এখানে এসো না। আজ আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো, আর সবার আগে ওই লম্পট মিথ্যাবাদী ধ্রুবর কাছে জবাব চাইব। সিঁদুরের অধিকার যদি তুমি গাইবা দিতে পারলে, তাহলে কেন দিয়েছিলে এই কলঙ্কিত সিঁদুর? না ছি বাবা ছি, এগুলো শোনাও যে আমার মহা পাপ। তুই আমার সঙ্গে ফিরে চল। না বাবা, স্বামীর ত্যাগের হয়ে বাপের বাড়িতে খুশি রাজভোগ খাওয়াচ্ছি, শ্বশুর বাড়িতে চাকরানি হয়ে থাকা যে আমার কাছে অনেক সুখের বাবা। তুমি চলে যাও বাবা, আমি দেখবে নিয়ে বলছি তুমি এখান থেকে চলে যাও, আর কখনো কোনোদিন তুমি এখানে এসো না বাবা। তুমি মনে করো তোমার বকুল মারা গেছে। তবে তাই হবে রে মা, আর কখনো কোনোদিন আমি আসবো না। আর তোর কথা ভেবে আমি চোখের জল ফেলবো না। চাপা জিজ্ঞেস করলে তাকে আমি বলবো, ওরে চাপা, তোর দিদি শুধু নতুন করে সংসার সাজিয়েছে, আর তার শ্বশুরের পিঠে স্বর্গ আছে, তার বাপের বাড়ির নরকে সে আর ফিরে আসবে না। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ধরতো চোখে, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, বলতো না মন পিতার মতো নতুন নতুন রাত। আজকে দেখি নতুন চোখে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন চোখে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার চোখে,
বাবু আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি তিল করে নদীকে শেষ করে ফেলেছো, আর আমি নীরব দর্শক হয়ে শুরু চলেছে দেখবো না বকুল না, তার হবে না। আমি যাই সবার সঙ্গে বলবো, তোমাকে স্ত্রীর মর্যাদা দেবো। একটা চাকরানির প্রতি তোমার এই দুর্বলতা সাজে না বাবু। চুপ করো বকুল, তুমি চুপ করো। ও কথা বলে আমার ভাঙা বুকখানা আর তুমি ভেঙে দিও না। বাবু বাবু বলে রেখে কেন আমাদের সম্পর্কের মাঝে এই ব্যবধান সৃষ্টি করছো? কেউ না জানলেও তবু তো চির সত্য আমি তোমার স্বামী, আর সেই অধিকার নিয়ে তুমি একটিবার আমার কাছে আসবে না। ওগো, ওগো, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমার এই সর্বনাশ করো না। ওরা জানতে পারলে যে আমাকে এই বাড়িতে থাকতে পর্যন্ত দেবে না। তাই বলে সারাটা জীবন তুমি এইভাবে চোখের জল ফেলবে? ফুল নাই বা পেলেও কাটে তার চরণ, তবু তো মুকুল ফুটেছি। ভাগ্য যদি কোনোদিন আমার সহায় হয়, তাহলে মুকুল একদিন নিশ্চয়ই তার দেবতার চরণে আশ্রয় পাবে। শান্তরা প্রভৃতি আর কতদিন বেতনা রাখতে চাইবে? তোমার তো বড় আশয় আমার অবসন্ন হৃদয়ের মাঝে এক রাস হতাশা, ক্ষত বিক্ষত মাঝে জমে আছি এক বুক ব্যথা, হাহাকার ব্যাপার বেদনায় অন্যের পথে কোনো কান্ত। প্লিজ বকুল, প্লিজ আমায় তুমি ধরা দাও। আমার মনের সমস্ত ক্লান্ত একটি বার তুমি এসে পাশে এসো। সপ্তমীর বদ্ধ দুয়ার আজ আমার একটু একটু করে হারিয়ে যাচ্ছে। দ্বিধা সম্পদের মাঝখানে কোনোদিন সুখের হাতছানি আমাকে একটু একটু করে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। এসো বকুল, এসো, আমায় তুমি ধরা দাও। এসো। তাহলে বলুন তো কোন প্রেমটা বেশি মিষ্টি, বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগেই তো আমি তোমার সাথে চলে এলাম প্রেম করতে। ও, প্রেম সম্বন্ধে দেখছি আপনার বহুত অভিজ্ঞতা আছে। আপনি ঠিকই ধরেছেন। তা জীবনে কতগুলো প্রেম করেছেন? দুঃখের কথা কি বলবো ভাই, প্রেম করার মতো মনের মানুষ পেলাম না। তাই তো আমার মাঝে মাঝে মনে হয় কি এমন মানুষ পেলাম না রে, আমায় প্রেম দিল না, ভালোবাসলো না। আহা,
দিয়েছে তোর হরি বল। আহা, কি মিষ্টি নাম আপনার। একখানা প্রেমের অভিনয় করে দেখাবো। নিশ্চয়। আমি তোমাকে দেবদাস পাড়া বিশেষ অংশ অভিনয় করে দেখাবো। এই তোমার কাছে কিন্তু একটা অনুরোধ। কি অনুরোধ? তোমাকে ওই দেবদাসের প্রেমিকা পার্বতী অংশ নিতে হবে। নিশ্চয়ই দেব। তাহলে শুরু করা হয়ে যাক। হ্যাঁ। এই দেবদাস আর পার্বতী দুজনের প্রেমে গভীর মগ্ন। একটা দিনও কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। ইতিমধ্যে পার্বতীর বিয়ের কথা পাকা হয়ে গেল। সেই দুঃসংবাদটা দেবদাসকে জানাবার জন্য নদীর তীরে কাশছুপে অপেক্ষা করছে। কাশছুপ? অভাগিনী পার্বতী। কাশছুপ? কাশছুপ কি ঝামাঝোপ কেমন একটা হবে। এই মনে করো এইখানটা হলো এই নদীর ধারে সেই কাশবন। আর মনে করো তুমি পার্বতী অস্থির বার পাইচারি করছো। আর দূর থেকে ডাকতে ডাকতে আমি অনামার মতো ছুটে আসছি। পার্বতী, কোথায় তুমি প্রিয়তমা পার্বতী? তোমার বিহনে মোর খাতা ছাড়া পাখি, তোমার বিহনে মোর অঞ্চল করছি। প্রিয়তমা, তোমার মনে ছাড় ছাড় বলছি। অসভ্য ইট করবো টাকা ছাড়। এটা কি ডাউনে দেখে গেল? তুমি তো আরো আপন নিঘেরি করে আমাকে বেরিয়ে চল, বেরিয়ে যা বলছি। তা না হলে কিন্তু অভিনয়টা তো বাকি রয়ে গেল। করেছে অভিনয়ের। এই মুহূর্তে থেকে বেরিয়ে যান, তা না হলে কিন্তু আমি লোক ডেকে আপনাকে অপমান করবো। আমরা হলাম রাস্তার অনেক লোক। আমাদের মান অনেক আর মান সম্মানও অনেক। কিছু নেই। তবে তোমার হরিপদ একটা কথা মনে রেখে বলা নেই। তোমার এই বাড়ি বেঁধে মালা কি চলো জানোয়ার একটা। ভেবেছ ওর প্রেমে দিশাহারা হয়ে আমি একেবারে হাবুডুবু খাচ্ছি। আর কখনো এ বাড়িতে এলে ওকে আমি চাপা, বাবা, বাবা তুমি এসেছো বাবা? দিদি, দিদি জামাইবাবু নিশ্চয় সঙ্গে এসেছে। কিন্তু কই, কোথায়? ও পিছনে আছে বুঝি। আমি এক্ষুনি দিদি জামাইবাবুকে ডেকে নিয়ে আসছি। দিদি! দাঁড়া। বাবা, আর কখনো এবার যে তোর দিদির নামটা উচ্চারণ করবি না। কেন বাবা? মনে করবি তোর দিদি মারা গেছে। কি হয়েছে? কি হয়েছে বাবা? তোমার মুখখানা এমন গম্ভীর দেখাচ্ছে কেন? বলো না, বলো না বাবা, বলো না। দিদির কি হয়েছে বলো না বাবা। ভালোবাসার শিকার হই সমাজের আমাদের কাছে বকুল আমাদের কাছে হারিয়ে গেছে। বাবা, ওই সব প্রবঞ্চক প্রতারণার জালে বন্দি করে সকলের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তাই চলা যাবার বকুল নিজের ঘরে দিদির বাইরে যাবে। না 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 বাবা, না, এ হতে পারে না বাবা, হতে পারে না। ধর্মদারের মতো মানুষ এমন নিষ্ঠুর হতে পারে না বাবা। পারে পারে রে মা,
নাটক করে তাদের ব্যভিচারীর ক্ষুধা মিটায়, আর সব শেষে ওদের ভবিষ্যৎকে দু পায়ে মারিয়ে ওরা পুরুষের মতো পালিয়ে যায়। বাবা, তাই আমি ঠিক করেছি তোর দিদির মতো আর আমি তোকে কারো মিথ্যা ভালোবাসার জালে জড়াতে দেবো না। বাবা, তাই তো আমি স্বপ্নের বসে ওর আমি বিয়ে দিতে চাই। না, ভালোবাসা সম্বন্ধে তোমার ধারণাটা ভুল বাবা। প্রকৃত ভালোবাসা শুধু জীবন গড়ার স্বপ্ন দেখাই বাবা, ভাঙার নয়। কি বললি? ভাগ্যের বিড়ম্বনায় দিদির ভালোবাসা হয়তো ব্যর্থ হয়ে গেছে বাবা, কিন্তু আমার বিশ্বাস বাবা, আমার এই নক্ষত্রদের ভালোবাসা ব্যর্থ হবে না বাবা। কি বললি? নক্ষত্র? হ্যাঁ বাবা, নক্ষত্র নামে একটা ছেলেকে আমি ভালোবাসি বাবা, আর আমি তাকেই বিয়ে করবো। না, ওই মিথ্যে ভালোবাসার ঠুনকো বিয়ে আমি মানি না। মানতে তোমাকে হবে বাবা, কারণ ওই নক্ষত্রটা ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা, আমি পারবো না। কি বললি? আমার অবাধ্য হয়ে তুই হবি তো? কারণ ছোটবেলা তোদের মা মারা যাবার পর আমি যে তোদের কোলে পেটে করে মানুষ করেছি। আজকে সে কথা তোদের আর মনে আছে? আর যদি মনে থাকতো তাহলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমার সম্মানকে নিজেরা ছিনিমিনি। বাবা, বাবা তুমি আমাকে ভুল বুঝো না বাবা, ভুল বুঝো না। আমার একটা শেষ কথা শুনে না, ওই নক্ষত্রর ভালোবাসার মহি তুই যদি ওকে বিয়ে করিস তাহলে তুই আমার মোরা মুখ দেখবি। তুমি আমাকে দিব্যি দিলে বাবা, যে মৃত্যু আমার অনেক সুখে ছিল। এখন আমি কি করবো? আমি কেমন করে একটা সহজ সরল নক্ষত্রদার মুখে বাঁচির আঘাতে হেরে তাকে আমি বলবো, নক্ষত্রদা তোমাকে বিয়ে করে আমার পক্ষে সম্ভব নয়। না না না, অসম্ভব, অসম্ভব। আমার ভালোবাসার মানুষ নক্ষত্রকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি পারবো না। তাহলে তুই আমার মোরা মুখ দেখবি, তাহলে তুই আমার মোরা মুখ দেখবি, আমার মোরা মুখ দেখবি। তুমি আমাকে বলে দাও ঈশ্বর, এখন আমি কি করবো? তোমার চোখে জল, তুমি কাঁদছো? না না, ওই হাসি মাখা মিষ্টি মুখখানার মাঝে অশ্রু তো মানায় না চাপা। বলো কেন এসেছো তুমি? কি চাই তোমার? আমি হ্যাঁ হ্যাঁ, তুমি 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 কেন আমার কাছে তোমাকে নির্লজ্জার মতো তুমি বারবার বিনা অজুহাতে তুমি আমার সামনে আসো বলতে পারো? এইসব তুমি কি বলছো? না না, নিশ্চয়ই তুমি অসুস্থ। না, আমি সম্পূর্ণ সুস্থ, আর সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আমি তোমাকে একটা কথা বলছিলাম প্রথম, আর কখনো কোনোদিন তুমি আমাদের বাড়িতে আসবে না। তোমার সঙ্গে আমি যা করেছি তা ভুল, মিথ্যে। চাপা না, চাপা না, ভালোবাসা কখনো ভুল হয় না, প্রেম কখনো মিথ্যে হয় না। মনে আমাকে তুমি আমাকে চাই বলো না কেন, আমি জানি তোমার আমার প্রেম ছিল সত্য। না, তোমার মতো একটা বোকা ছেলেকে নিয়ে মজা করতে এতদিন আমি তোমার সঙ্গে মিথ্যে প্রেমের নাটক করেছি। নাটক? হ্যাঁ হ্যাঁ, নাটক নাটক নাটক। তুমি কি বোকা নক্ষত্রদা?
অভিনয়ে তুমি একেবারে আগুন মুখে নক্ষত্র। বলো না চাপা, বলো না, তুমি আর অমন করে বলো না। স্বপ্নের রঙের আঁকা আমাদের সুখের পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। কল্পনার বাগানে আচ্ছা পড়বে হতাশায় কালে বৈশাখী ঝড়। ভালোবাসার আমার পবিত্র শব্দটা আমাকে জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে চাপা, চিরতরে হারিয়ে যাবে। চলে যাও, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। কেন চাপা, কেন? কোন অপরাধে তুমি আমার বুকে এভাবে বাজে আঘাত দিতে চাইছো? মনের অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি, তুমি আমায় ক্ষমা কর চাপা। আমাদের ভালোবাসাকে অস্বীকার করে তুমি আমাকে ফিরিয়ে দিও না চাপা, ফিরিয়ে দিও না। ভালোবাসা আমাকে ভালোবাসার মধ্যে কত বড় যোগ্যতা আছে তোমার। আমাকে সুখী করতে কি আছে তোমার? আমার বিশাল হৃদয় আছে। কত গয়না দিয়ে তুমি আমাকে সাজিয়ে রাখতে পারবে? অপরন্ত ভালোবাসার গয়না দিয়ে তোমার মন প্রাণ আমি সাজিয়ে রাখবো। ওরে ভালোবাসার কানার ভিখারি, অর্থ সম্পদ না থাকলে কখনো ভালোবাসার স্বপ্ন দেখা থাকে না। তাই তোমার মতো একটা ভিখারি ভালোবাসাকে গ্রহণ করতে আমার লজ্জা করে, লজ্জা লজ্জা। তুমি ঠিক বলেছো চাপা, তুমি ঠিক বলেছো। আমার মতো ভালোবাসার ভিখারি কারালকে ভালোবাসার স্বপ্ন দেখা সাজে না। সাজবে কেমন করে? উজ্জ্বল চাঁদের আলো যার হৃদয়কে আলোকিত করে রেখেছে। আমার মতো ক্ষুদ্র নক্ষত্রের সামান্য রক্ষিয়ে কি কখনো তার হৃদয়ে স্থান পেতে পারে? পারে না, কোনোদিন পারে না। তুমি চলে যাও নক্ষত্রদা। বেশ, আমি চলেই যাচ্ছি চাপা, আমি চলেই যাচ্ছি। আমার অবাঞ্ছিত ভালোবাসাকে ফিরে নিয়ে আমি চিরতরে তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছি। আমার ভিখারি ভালোবাসা কখনো তোমার সুখের অন্তরালে দুঃখের প্রদীপ জ্বালাতে আসবে না। আমার ব্যর্থ প্রেম কখনো স্মৃতিমঞ্চ হয়ে তোমার হৃদয়ে আঘাত করবে না। তোমার মনের আকাশ থেকে অবলা নক্ষত্রে চিরতরে হারিয়ে যাবে চাপা, চিরতরে হারিয়ে যাবে। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল, ভিখারি প্রেম যাযাবর হয়ে, ভিখারি প্রেম যাযাবর হয়ে অজানাতে হারায়, অজানাতে হারায়। ভালোবাসা দুটি ভাগ হয়ে গেল,
এছাড়া যে আমার কোনো উপায় ছিল না নেতা। বাবাকে বাঁচাতে আমি নির্মম নিষ্ঠুরের মতো একটা নিষ্পাপকে যে আমি খুন করে ফেললাম। বিশ্বাস করো আমার মনের কথা নয়। আজও আমি ওকে ভালোবাসি। মিথ্যে কথা, ভালোবাসলে কাউকে কোনোদিন এইভাবে আঘাত দেওয়া যায় না। সত্যি সত্যি তুই নক্ষত্রের সঙ্গে ভালোবাসার নাটক করছিস। নাটক, তুই নিষ্ঠুর, তুই পাষাণী। ভালোবাসার কারণে নক্ষত্রকে অপমান করে তাড়িয়ে দিয়ে আমি ঠিক করেছি। সত্যি আমি নিষ্ঠুর, সত্যি আমি পাষাণী। আমার আত্মায় ধরতে পারবো সেদিন আমার চেয়ে বেশি সুখী এই দুনিয়া আর কেউ হবে না। চন্দ্রবাবু, আপনি? আমি তোমার জন্য বলিয়া খবর এনেছি। বলিয়া খবর আমার জন্য? কি চাপ? আমার অফিসে বসতে বলে তোমার চাকরির সমস্ত চাকরি পাঠার ব্যবস্থা করে দিয়েছি। আবার আগামীকাল হবে তোমার ইন্টারভিউ, আর পরশু হবে তোমার জয়েন। क्या बात चाप? अरे चुप করে আছো কেন চাপ? তবে কি এই তোমার চাকরি করা রাস্তা চলবো? মন আমার সাইনা দিলে চাকরিটা চাপাকি করতেই হবে। সত্যিই তুমি চাকরি করবে চাপা? যার জন্য আমার চাকরি করতে বাধা ছিল, সেই যখন আমার জীবন থেকে হারিয়ে গেল, তখন চাকরি করতে আমার আপত্তি কিসে? তোমার বাবা যদি আপত্তি করে? বাবার কথা রাখতেই তো আমার জীবনের সর্বস্বক আমি বিসর্জন দিয়েছি। তাহলে আমার কথা রাখতে বাবা নিশ্চয়ই কোনো আপত্তি করবে না। কাল আমি তৈরি থাকবো, কখন কোথায় যেতে হবে আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে। কঙ্কনটা আমার সমস্ত প্ল্যান ব্যানচাল করে দিচ্ছে, তাই মাঝে মাঝে ইচ্ছা হয় ওর বড় ময়নার মতো ওকে আমি। না না মিস্টার লাইনি, এই কাজ করলে আপনি মহা ভুল করবেন। আপনার বাবা এই উইলের স্বেচ্ছায় সজ্ঞানে উইল করে গেছেন যে কঙ্কন বাবুর জীবন দশায় আপনি শুধু কেবলমাত্র ভরণ পোষণ পাবেন। আর দুর্ভাগ্য কোনো কারণে যদি কঙ্কন বাবুর মৃত্যু হয়,
তাহলে আপনার বাবার সমস্ত সম্পত্তি সরকার চিরদিনের জন্য বাজেয়াপ্ত করবে। এই কথা বলে তোমাকে আমি গুলি করে। আমার কি দোষ স্যার? এই উইলটা তো আমি করিনি, করেছেন আপনার বাবা। আর এই উইলটা স্পষ্ট ভাষায় তিনি লিখে গেছেন আপনার চরিত্রহীনতা, অসংযত আচরণের জন্য আপনাকে বঞ্চিত করে আপনার বৌভাত্র ভাই কঙ্কনকে তিনি। নো নো নো, শোনাও বেলা আমি কিছুতেই মানব না, তাই কঙ্কনকে আমি। কি করবেন স্যার? না 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 না, কিছু করবো না, কিছু করবো না। বরং সেই গুড অ্যাডভাইসের জন্য আপনাকে আমি 10,000 টাকা। এই সামান্য কাজের জন্য? না না না, সামান্য কাজ নয়, সামান্য কাজ নয়। যদি পারেন ওই টাকা দিয়ে আপনার বৌদির একটা মডার্ন ড্রেস। নিশ্চয়ই কিনে নিয়ে যাবো স্যার, কারণ আজ আমি আমার বৌদির জন্য প্রতিষ্ঠা পেলাম। গত 2 বছর ধরে আমার মায়ের লাঞ্ছনা বঞ্চনা আর বাবার উপদেশ শুনতে শুনতে আমার পানটা অস্তাগত হয়ে গেছে। এবার আমি মাথা উঁচু করে বলবো, চিৎকার করে বলবো, আমি আর বেকার নই, আমি আর উপার্জনহীন নই। আমার মা বাবা আমার জন্য যা করতে পারেনি, এই অসাধ্য সাধন করেছে আমার বৌদি। শহর থেকে আনা আমার দাদার বউ পিউ পিউ বিউটি। কেন তোমরা আমাকে এখানে আনলে? আর তো আমি কখনো খিদে জ্বালাই করি না, আর তো আমি জল জল বলে চিৎকার করি। আমি তো তোমাদের শান্তি ভঙ্গ করি না, আমি তো মরা মানুষদের মতো ওই অন্ধকার ঘরের মাটির বিছানা শুয়ে শুধু নীরবে কাঁদি। এ তুই করেছিস কি রমজান? এইভাবে কঙ্কনকে তুই চাবুক মেরেছিস? এতদিন আমি ওষুধ ছিলাম, তাই তো আমার লক্ষণের মতো ভাইকে আমি চিনতে পারিনি ভাই। ভাই আমি অনেক অন্যায় করেছি, তাই তোর কাছে দাদা হয়ে আমি ক্ষমা স্বীকার করছি। তুই আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। হয় না দু চোখে আজ মুড়িতে বসত আর শয়তানের মুখে অমৃতের বাণী। ঈশ্বরের বিচারে আজকে তুমি পাবে দাদা। আমি তো চাই এই তোর হাত দিয়ে আমার শাস্তি হবে একমাত্র ভিক্ষা জীবনে। তুই পারবি না ভাই। আমি যেমন করে ওই এই দুহাত করে আমি চাপাকে মহিনাকে আমি গোল আটকে মেরেছিলাম, তুই সেই দুহাত দিয়ে আমার এই ক্ষীণিত জীবনটা শেষ করে দে ভাই, শেষ করে দে ভাই, শেষ। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে। অনুশোচনার অশ্রুতে তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ, এটা আমার সমস্ত দুঃখ প্রাণ হয়ে গেছে। তুই যা, আমি তোকে দিয়ে বলছি আজ থেকে যেন আমার আর কঙ্কনে একসাথে টেবিলে খাবারটা আসে। ঠিক আছে আর ওই বাজারে কি ওই কঙ্কনের জন্য 4 জোড়া প্যান্ট আর শার্টের অর্ডার দিয়ে আসে। আর একটা কথা, আজ থেকে ওই কঙ্কন আমার পাশের রুমটাই থাকবে, ওকে? আমি সব ব্যবস্থা করছি। তোমার মনে এই পরিবর্তন দেখি নতুন
পরিবর্তন দেখি আমি অবাক হয়ে গেছি। কিন্তু তুমি আমার মনে হয় এত সুখ হ্যাঁ, আমি যখন রয়েছি তোর কোনো চিন্তা নেই রে ভাই। আজ থেকে তোর সমস্ত দায়িত্ব আমার। ও হ্যাঁ, একটা কথা মনে পড়েছে, আমি তোর জন্য একটা ওষুধের কারখানা বানাবো। খুব ভালো কথা দাদা, কারখানাটা আমার নামে কেন? ওটা তোমার নামে বললেই পারো। না মানে ওই কারখানাটা করতে অনেক টাকা লাগবে, তো তাই তোর ওই সম্পত্তিটা আমি বিক্রি করবো। দাদা সব ব্যবস্থা আমি পাকা করে দেখেছি। এই তুই উইলটাতে একটা ছোট্ট সই করে দে ভাই, তারপরে যা করার আমি সব করবো। আমার সম্পত্তি আমি বিক্রি করবো না। আমি জানতে চাই তুই এই দলিলটাই সই করবি কিনা। তুমি আমাকে মৃত্যুর ভয় থেকে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতেছে, কিন্তু আমি আগেও বলছি আজও বলছি, আমি জীবিত থাকতে আমার সম্পত্তি একটা কানা করেও তুমি কষ্ট করতে পারবে না। পারবো না। ভেবেছিলাম স্বাভাবিক বাঁচবি, যখন বাঁচার ইচ্ছে নেই তখন আমি কি করতে পারি ভাই বল? কেমন করে রাজকারীটার হাত থেকে সম্পত্তিকে আমি লিখে দিই, কিন্তু ওই পাগলটার কাছে আমি হেরে যাবো। No, never I can't tell every time. কেমন করে হোক ওর সম্পত্তিটা আমার নামে লিখে দিই। ছুটটা বল। সাতটা আছে আগ্রা দিল মাহারে দিলপিয়ালি চাপা। তোমার নাম তাহলে চাপা? তুমি কি চাকরি করতে এসেছো? দেব আমার ওই কামনা ড্রয়িং রুমে তোমাকে আমি আর তোমার ওই যৌবনের মধু দিয়ে আমার খোদা বেদনে হবে তোর আসল ডিউটি। চাকরির লোক দেখিয়ে তুমি আমায় তোমার দেহে বহুল মানবতা খুশি করো, এদিকে রুপিয়া বি জমাবে আর জিন্দগি বি জল করতে পারবে না।
কষ্টের মেয়ে আমি না। ইজ্জত বিক্রি করে টাকা রোজগার করার প্রবৃত্তি কোনোদিনই আমার জন্মাবে না। তুমি যে এত নিজ আমার জানা ছিল না। আমি চললাম। চাকরি করতে এবার তাহলে ইন্টারভিউটা খতম করে দিন বস। আমি ওই চাপারানি ওই এক চান্সে ইন্টারভিউ পাস করবে। এই না না তোমার নাম ওই বকশিস দেখো নজর রাখো আমাদের দুজনকে যেন কেউ ডিস্টার্ব না করে। ওকে যেও না চলনা বাবু, যেও না, আমাকে একা ফেলে রেখে যেও না। আরে হাঁপি উঠলে ইন্টারভিউ দিলে কেমন ছেড়ে যাও, আমাকে ছেড়ে দে। আজ আমি প্রথমে নেব তোমার লজ্জা হরণের ইন্টারভিউ। তারপরে ঘরে বসে আছে এই ভিডিও ক্যামেরার সামনে তোমাকে ভঙ্গ করে তোমার উন্মুক্ত যৌবনের আমি মিষ্টি মধু